দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল হাই ভোল্টেজ কূটনৈতিক সোপ অপেরাগুলোর মধ্যে একটি হলো ভারত বাংলাদেশ সম্পর্ক। সীমান্ত সংঘাত, বাণিজ্য বিরোধ কিংবা পানির সমস্যাকে যদি এক পাশে সরিয়ে রাখা হয়, তাহলে গত 16 মাস ধরে দেশ দুটির মধ্যকার সম্পর্কে একটি ইস্যুই দাউ দাউ করে চলছে। সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর আগস্টের 5 তারিখ শেখ হাসিনা যখন দেশ ছাড়েন, সেদিন থেকেই দুদেশের সম্পর্কের মধ্যে এক অদৃশ্য তিক্ততা শুরু হয়। তখন থেকে শেখ হাসিনা ইস্যুতে দুই প্রতিবেশীর সম্পর্ক যেন রোলার কোস্টারে চড়ছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে নোট ভার্বাল পাঠিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে। পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন গত 17 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। এই রায়ের পর আবারও তাকে ফেরত চেয়ে জোর দাবি জানানো হয়েছে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি 2 বার সাংবাদিকদের বলেছেন, এখনো পর্যন্ত ভারত থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। বিষয়টি নিয়ে ভারত এতদিন স্পষ্ট করে কিছুই বলেনি। এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে 6 ডিসেম্বর শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভারতে থাকার বিষয়ে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত শেখ হাসিনার নিজে কি নিতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যে পরিস্থিতিতে ভারতে গিয়েছিলেন, সেই পরিস্থিতিগুলোই তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। দর্শক, শেখ হাসিনা ইস্যুতে প্রথমবারের মতো করা জয়শঙ্করের এই খোলাখুলি মন্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু কূটনৈতিক তাৎপর্যে ভরপুর। প্রশ্ন হলো একটি বাক্য, শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড, পুরো কূটনৈতিক দাবা খেলার মোড় ঘুরিয়ে দিতে কি যথেষ্ট? ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য কি কূটনৈতিক সরলতা, নাকি রিয়েল পলিটিক্সের আড়ালে থাকা এক কঠিন কৌশলগত সিদ্ধান্ত? এই বক্তব্যের আড়ালে কি লুকিয়ে আছে গভীর কৌশল, আইনি জটিলতা এবং ভূ রাজনৈতিক হিসাব নিকাশ? দর্শক, এই প্রশ্ন উঠছে কারণ জয়শঙ্কর শুধু শেখ হাসিনা ইস্যুতে নয়, কথা বলেছেন প্রতিবেশী বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কি তা নিয়েও। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনের নাটকীয় অবসান ঘটে। নাটকীয়ভাবে জীবন বাঁচাতে তাকে দেশ ত্যাগ করতে হয়। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে তিনি দ্রুত ভারতে চলে যান। এই নাটকীয় প্রস্থান ভারতের জন্য তাৎক্ষণিক এবং গভীর কৌশলগত উদ্বেগের জন্ম দেয়। যখন শেখ হাসিনা ভারতে যান, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানিয়েছিলেন, শেখ হাসিনা খুব কম সময়ের নোটিশে স্বল্প সময়ের জন্য ভারতে থাকার অনুমোদন চেয়েছিলেন। এটি ভারতকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয়ের বিতর্ক এড়াতে সাহায্য করেছিল। কিন্তু স্বল্পকালীন থাকার সেই অনুরোধ এখন প্রায় 16 মাস পেরিয়ে গেছে। দিল্লিতে বসে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বক্তব্য দেয়া নিয়ে খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বেশ কয়েকবার উষ্মা প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকেও অস্বস্তির কথা তুলে ধরেছিলেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছর ডিসেম্বরে প্রথম নোট ভার্বাল পাঠানো হয়েছিল। নোট ভার্বাল হলো কূটনৈতিক যোগাযোগের একটি আনুষ্ঠানিক মাধ্যম। ঢাকার দাবি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। বিশেষ করে সম্প্রতি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিল, তখন এই দাবি আরো জোরালো হয়। যদিও শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায়কে প্রত্যাখ্যান করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছিল তারা শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়টি নোট করেছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে ফেরত যাওয়া হয়েছে এবং ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ভারতের নীরবতায় একটি বিষয় স্পষ্ট ছিল, অতিথি শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেওয়ার বিষয়ে কার্যতই কিছু বলবে না, বরং এক ধরনের কৌশলগত নীরবতা পালন করবে। কিন্তু 6 ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রথমবারের মতো এই ইস্যুতে একটি পরিষ্কার তবে কৌশলী মন্তব্য করেছেন। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়াল নানা বিষয়ে আলোচনার ফাঁকে এস জয়শঙ্করের কাছে প্রশ্ন রাখেন, শেখ হাসিনা যতদিন চান ততদিনই কি ভারতে থাকতে পারবেন?
ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। এর জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা একটা নির্দিষ্ট পরিস্থিতিতে ভারত এসেছিলেন। তার মনে হয় শেখ হাসিনার সাথে যা ঘটেছে তার পেছনেও সেই পরিস্থিতি রয়েছে। আবার এটা এমন একটা বিষয় যেখানে তাকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, জয়শঙ্করের সংক্ষিপ্ত মন্তব্য কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি বিবৃতি নয়, বরং এটি ঢাকার প্রত্যর্পণ অনুরোধকে কৌশলগতভাবে প্রত্যাখ্যান করার একটি সুচারু উপায় হিসেবে দেখা যেতে পারে। কারণ জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনা কি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন? এর উত্তরে জয়শঙ্কর যা বলেছেন সেটির পরিষ্কার অর্থ হলো এটি সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মানে হলো ভারত আগে থেকেই বলেছে শেখ হাসিনা দেশটির অতিথি হিসেবে আছেন, অর্থাৎ শেখ হাসিনা কোনো বন্দী নয়, যে কারণে তাকে প্রত্যর্পণের কোনো আইনি বাধ্যবাধকতা ভারত অনুভব করছে না। দর্শক, কূটনীতিতে শব্দ চয়ন বা সিমান্টিক্স খুবই গুরুত্বপূর্ণ। জয়শঙ্কর যদি বলতেন আমরা তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছি, তাহলে অর্থ হতো ভারত রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি আন্তর্জাতিক আইনে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি হস্টাইল অ্যাক্ট বা শত্রুভাবাপন্ন আচরণ হিসেবে গণ্য হতো। বরং যখন তিনি বলেন এটি শেখ হাসিনার ব্যক্তিগত পছন্দ এবং তিনি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন, তখন তিনি কয়েকটি বার্তা দিচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতটি আছে দ্বিতীয় লাইনে, যেখানে এস জয়শঙ্কর বলেছেন তিনি যে পরিস্থিতিতে ভারতে গিয়েছেন সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। দর্শক, গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনার প্রাণনাশের হুমকি তৈরি হয়েছিল বলেই ভারত তাকে আশ্রয় দিয়েছিল। অর্থাৎ যে বিপজ্জনক পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছেন সে পরিস্থিতি আর নেই, এমন অবস্থা তৈরি হলেই শেখ হাসিনা হয়তো সিদ্ধান্ত নিতে পারেন, এমনটাই ইঙ্গিত পাওয়া যায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময়ের যে চুক্তি আছে সেটির আলোকে বিবেচনা করলে জয়শঙ্করের এই মন্তব্য ঢাকার প্রত্যর্পণ দাবিকে দুর্বল করে দেয়। 2013 সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির 6(1) অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, যদি অপরাধটি রাজনৈতিক চরিত্রের হয় তবে প্রত্যর্পণ অস্বীকার করা যাবে। আবার চুক্তির 8(3) অনুচ্ছেদে বলা হয়েছে, যদি অনুরোধকারী রাষ্ট্র ন্যায় বিচারের স্বার্থে বা সদিচ্ছার সাথে অভিযোগ না আনে অথবা যদি অভিযুক্ত ব্যক্তি ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা থাকে তবে প্রত্যর্পণ বাতিল করা যেতে পারে। দর্শক, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথা থেকে বোঝা যাচ্ছে যতবারই নোট ভার্বাল পাঠানো হোক না কেন, আইনি পথে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটা ইলিশ মাছের গাছে ওঠার সমান। এর মধ্যে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মত দিয়েছেন আইসিটি আদালতের রায়টি ঢাকার জন্য একটি রাজনৈতিক বিজয় হতে পারে, কিন্তু কূটনৈতিক পরাজয়। কারণ এই রায়ের পর ভারতের পক্ষে শেখ হাসিনাকে ফেরত দেওয়া আরো অসম্ভব হয়ে পড়েছে। এমনকি হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থাও ভারতকে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার অনুরোধ করেছে। জয়শঙ্করের মন্তব্য থেকে যে ইঙ্গিত পাওয়া যায় সেটি হলো ভারত বিষয়টিকে রাষ্ট্রীয় পর্যায়ের বিরোধ হিসেবে দেখতে নারাজ, বরং তারা দেখছে রাজনৈতিকভাবে শেখ হাসিনা নিরাপদ কিনা। ভারত তার দীর্ঘদিনের বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দেয়নি। এটি একটি মানবিক পদক্ষেপ, রাজনৈতিক নয়। আবার শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড, এই মন্তব্যের মাধ্যমে একটি ধারণা পাওয়া যায় ভারত শেখ হাসিনাকে জোর করে আটকে রাখছে না, আবার জোর করে বেরও করে দিচ্ছে না। ঢাকা বলছে তাকে ফেরত দিন, তিনি আসামি। ভারত বলছে তিনি আমাদের অতিথি এবং থাকা না থাকা তার ব্যক্তিগত ব্যাপার। এর মাধ্যমে ভারত কূটনৈতিক সফট কৌশলে ঢাকার প্রত্যর্পণ দাবিকে পাশ কাটিয়ে গেল। সিদ্ধান্তটি শেখ হাসিনার উপর ছেড়ে দিয়ে ভারত নিজের কাঁধ থেকে কিছুটা দায় নামিয়ে রাখলো। দিল্লি এই দায়ভারটি শেখ হাসিনাকে ফেরত দিয়েছে, তিনিই মনস্থির করবেন। দর্শক, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এস জয়শঙ্করের এই মন্তব্য একই সাথে সর্বোচ্চ নমনীয়তা এবং সর্বনিম্ন আনুষ্ঠানিক প্রতিশ্রুতি। দর্শক, জয়শঙ্কর শুধু শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্তের কথা বলেই থামেননি, তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বেশ কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছেন, যা শেখ হাসিনার প্রত্যাবাসন ইস্যুর চাইতেও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কথা বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে। বাংলাদেশের অতীত রাজনৈতিক বিষয়গুলোর কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যা শুনেছেন তা হলো বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো কিভাবে পরিচালিত হয়েছিল সেটা নিয়ে সমস্যা ছিল। এখন সমস্যা যদি নির্বাচনী হয় তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা।
দর্শক 2014 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3টি নির্বাচন বেশ বিতর্কিত। জয়শঙ্কর সেই অতীত তুলে ধরে বর্তমান সরকারের আসল কাজ কি সেটিরই ইঙ্গিত দিলেন। যদিও ভারত অনেকদিন ধরে বলে আসছে দেশটি বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, আবার বাংলাদেশের ভেতর থেকেও একই ধরনের দাবি আছে। এস জয়শঙ্করের ইঙ্গিতটি হলো, সমস্যা যদি নির্বাচনী হয় তাহলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে এত দেরি হচ্ছে কেন। সাথে তিনি জুড়ে দিয়েছেন, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়, এমনটাই তারা আশা করেন। আবার অধ্যাপক ইউনূসের আমলে নয়, ভবিষ্যৎ নির্বাচিত সরকারের আমলে যে পরিস্থিতির উন্নতি হবে সেটিও বলে দিয়েছেন। দর্শক, ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন কোল্ড পিস বা শীতল শান্তির পর্যায়ে আছে। বাণিজ্য চলবে, ট্রাক চলবে, কিন্তু মনের মিল আর নেই। এস জয়শঙ্করের মন্তব্য থেকে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে ধারণা পাওয়া গেল। ঢাকা যতই নোট ভারবাল দিক না কেন, দিল্লি আপাতত তাকে ফেরত পাঠাচ্ছে না। এটি কৌশলগতভাবে প্রত্যর্পণের দাবিকে প্রত্যাখ্যান করা, এটি সুচারু আইনি মোড়কে ঢাকা উপায়। আবার অধ্যাপক ইউনূসের আমলে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের খুব বেশি উন্নতির আশা নেই, সেই ইঙ্গিত পাওয়া গেছে তার বক্তব্য থেকে। এই ভূ রাজনৈতিক টানাপোড়েন আগামী দিনগুলোতে হয়তো আরো জটিল হতে চলেছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।